রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। যাহা চাই যেন জয় করে পাই, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। নমস্কার, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী, আপনাদের সাথে আছি। মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল এমন একটি সদর্থক চ্যানেল যা চেষ্টা করে সমাজে সদর্থক কিছু বার্তা ছড়িয়ে দিতে। আমাদের এই প্রয়াস সার্থক হবে যদি সমাজে বহু মানুষের কাছে এই সদর্থক বার্তা পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে তাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন। আসুন আজকের প্রতিবেদন আমরা শুনি। কি মন্ত্রে, কার মন্ত্রে উত্তম কুমার আজও মহানায়ক। মহানায়ক উত্তম কুমার আজও যিনি আমাদের কাছে মহানায়ক রয়ে গেছেন। তার জায়গা এখনও কেউ নিতে পারেনি। এখনও তিনি একদম শীর্ষে। কিন্তু আমরা অনেকেই জানি তো যে যখন তার জীবনে সিনেমা জগতে প্রথম দিকে তিনি সিনেমায় নেমেছিলেন, অভিনয় শুরু করেছিলেন, তার সাফল্য আসেনি। পরপর সব বইগুলো ফ্লপ হচ্ছিল। কে তাকে মোটিভেট করেছিল? কীভাবেই বা তিনি একদম ফ্লপ থেকে 1 নম্বরে, আজকের দিনেও 1 নম্বরে তার জায়গাটা ধরে রাখতে পেরেছেন? আপনাদের সেই ঘটনাই বলবো। এই ঘটনা কিন্তু কোনো বইয়ে পাবেন না। এই ঘটনা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। আজও বাবা মাঝে মাঝেই বলেন, কারণ বাবাদের বয়সের যারা, পাড়ার যারা সেই সময় অল্প বয়সী ছেলেরা, তাদের কাছে একদম নিজের দাদার মতো ছিলেন উত্তম কুমার। তার সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল। তিনি স্বার্থপর ছিলেন না যে শুধু নিজেরটুকু নিয়ে ভাবতেন। সেই জন্য আজও বাবারা তাকে নিজের দাদার মতো মনে করেন। ঘটনাটা আমি আমার বাবা শ্রীরেশম সান্যালের বয়ানেই বলি। পাড়ার দিদি বেলিদি, আর বেলিদির বিয়ে হয়েছিল শিবুদার সাথে। শিবুদা ইংলিশ পড়াতেন। উত্তমদা শিবুদার কাছে ইংলিশ শিখতে যেতেন। তখন মোবাইলের যুগ ছিল না, যার ফলে পাড়ায় একে অন্যের বাড়ি যাওয়া খুব একটা আঁটোসাঁটো এক পরিবার মনে হতো পাড়ার সবাইকে। বেলিদি উত্তমদার বন্ধুর দিদি। পরপর বইগুলো ফ্লপ হওয়াতে উত্তমদা খুব হতাশ। উত্তমদা একদিন শিবুদাকে বলছেন, আমার বোধহয় ট্যালি ক্লার্কের চাকরিতেই ফিরে যেতে হবে। আমার আর এই লাইনে কিছু হবে না। এই লাইন মানে সিনেমার লাইনে। শিবুদাও খানিকক্ষণ চুপ করে শুনলেন। শিবুদা বললেন, এত তাড়াতাড়ি হতাশ হয়ে লাভ নেই, এত তাড়াতাড়ি হতাশ হওয়া উচিত না। আর একটু চেষ্টা করো। আমার মনে হয় তুমি ঠিক পারবে। দেখো, তুমি ঠিক পারবে। একদিন তুমি খুব বড় অভিনেতা হবে, খুব বড় অভিনেতার মর্যাদা পাবে।
উত্তমদা খানিকক্ষণ চুপ করে শুনলেন, কিছু বললেন না। বেশ কয়েক বছর আগের কথা, বেলুড়ে পুরনো মঠ অফিসের সামনের বারান্দায় বেঞ্চিতে একজন বিদগ্ধ সাধু বসেছিলেন। আমি প্রণাম করে ওনাকে বলেছিলাম, মহারাজ একটু আশীর্বাদ করুন, আমি যেন পারি। আমাকে অনেক ছোট থেকে দেখেছেন। উনি বললেন, দেখ, নিজেকেই চেষ্টা করতে হয়, কেউ কিছু করে দিতে পারে না। উত্তম কুমারও কিন্তু নিজেই নিজেকে মোটিভেট করেছিলেন, কে অসম্ভব পরিশ্রম করেছিলেন। একজন অসফল অভিনেতা থেকে একদম শীর্ষে উঠতে পেরেছিলেন, যা এখনও কেউ ছুঁতে পারেনি। উত্তম কুমারের এই আসনটা এখনও কোনো অভিনেতা ছুঁতে পারেননি। স্বামী বিবেকানন্দ বলেছেন না, ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইয়োর ওন ডেস্টিনি। মহানায়ক উত্তম কুমারের জীবন এই কথার সাক্ষ্য রেখে যায়। স্বামী প্রেমেশানন্দজির একটি লেখায় আমি পড়েছিলাম, আশীর্বাদে কি হয় জানো? মানুষের তীব্র পুরুষকার এনে দেয়, আর সেই পুরুষকারের সাহায্যে মানুষ সাফল্য লাভ করে। শিবুদার এই যে কথাটা উত্তম কুমারের মনে বোধহয় সেই পুরুষকারের বা তীব্র সাধনার ইচ্ছেকে জাগিয়ে দিয়েছিল। একটি উদাহরণ দিয়ে বলি, সেবার বাবাদের লুনার ক্লাবের সরস্বতী পুজোয় 25 বছর উত্তম কুমার বলেছিলেন, বাবা বলছিলেন, উত্তমদা বললেন, শ্যামলী আর তাই তো এই দুটো নাটক করা হবে। যেহেতু উত্তমদা অভিনীত শ্যামলী তখনও হলে চলছিল, তাই দেবনারায়ণ গুপ্ত মহাশয়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছিলেন। এখানে লুনার ক্লাবের থিয়েটারে শ্যামলীতে উত্তমদা আর কাজরি গুহ করেছিলেন। তাই তো নাটকটা একটা হাসির নাটক। রেগুলার শ্যামলী নাটকের রিহার্সাল দিতে আসতেন উত্তমদা। ওনারই এক বন্ধুর বাড়িতে বাবারা রিহার্সাল দেখতে যেত। বাবা বলছিলেন, বুড়োদা মানে তরুণ কুমার কিন্তু অত রেগুলার ছিলেন না, আসলেও অনেক সময় নিজের মতো করে ডায়লগ বলতেন। বাবা বলছিলেন হেসে, বুড়োদাকে উত্তমদা বলেছিল, দেখ বুড়ো, সিরিয়াসলি না করলে করিস না। আর আমার বাবা বলছিলেন, শচীনদা পাড়ারই ছেলে, উত্তমদার গাড়ি চালাতো। একবার শচীনদা বলেছিল যে, দেখ, শ্যামলী নাটক তো রেগুলার করছে, কিন্তু তাও গাড়িতে উঠে কোনো দিকে না তাকিয়ে পাঠ মুখস্থ করতে করতে যায়। তা আপনি বলুন, এরই নাম সাধনা কিনা? আসলে কি জানিস? কি? এই নার্ভাসনেসটার একটা কারণ আছে। সে আর বলতে, কাল ছবি রিলিজ হচ্ছে। তবে আমার কাজটা ভালো হয়নি। ভালো হয়নি? গন্ডগোল, বিস্তর গন্ডগোল। আমরা বুঝি ছবিটা দেখিনি, আর আমাদের ওপিনিয়নের একটা দাম নেই। কিচ্ছু নেই, একেবারে জিরো।
জিরো? জিরো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor knows. যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে। অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ীর সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র 4টে সিন, সারা ছবির ভেতরে মাত্র 4টে সিন। তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারলো। তুই একটু বাড়াবাড়ি করছিস। কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আমি যে পার্টটা নিয়ে ভেবেছি সেটা ও বুঝতে পেরেছিল, আর সেইটি ও সহ্য করতে পারল না। এরা এরা কিরকম জানিস? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট ওই এক ছাঁচে ফেলে দেবে, আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। হ্যাঁ, পাবলিকও হয়েছে সেই রকম। মুকুন্দ লাহিড়ী, আহা কি অভিনয়, কি কণ্ঠস্বর! আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিংই নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ 10 গুণ বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটাও বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে, দাপড়ানি দিয়ে। আচ্ছা অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। বাবারা অনেকবার জিজ্ঞেস করেছেন উত্তম কুমারকে, উত্তম দা, এই যে আই উইল গো টু দ্য টপ অ্যান্ড দ্য টপ, এটা যে বলেছ এত ন্যাচারাল হয়েছে, করলে কি করে? উনি উত্তর দিয়েছিলেন, এটা যে আমার মনের কথা ছিল রে। মহানায়ক উত্তম কুমার তাঁর সাধনার দ্বারা কত দূর পৌঁছেছিলেন যে সিনেমা জগতে, সারা পৃথিবীতে একটি নাম, সত্যজিৎ রায়। তিনি কি বলছেন মহানায়ক সম্বন্ধে, আসুন আমরা শুনি। আমার মনে হয় উত্তমের পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো তার কাজের মধ্যে দিয়ে, তার শিল্পের মধ্যে দিয়ে। তিনি যে শিল্পের পরিচয় রেখে গেছেন এতকাল ধরে চলচ্চিত্র কাজ করে, সেই শিল্পের আমি তাকে প্রথমে দর্শক হিসেবে চিনি, তার ছবি দেখেছি, তার সমালোচনা করেছি। তারপর শেষে বেশ কিছুকাল পরে আমি তার সঙ্গে কাজ করেছি। হলিউডের অর্থে, হলিউড থেকেই স্টার কথাটা এসছে, এখানে স্টার বলে কিছু ছিল না কোনোদিন। স্টার কথাটা হলিউড থেকে এসছে, এবং সেই হলিউডের অর্থে একেবারে একটা বিরাট জায়গা এবং দর্শকের একটা মনের একটা বিরাট অংশ অধিকার করে কর্তৃত্ব করা। এই কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একমাত্র উত্তম ছাড়া কেউ পারেনি। পুরুষদের মধ্যে তাকেই একমাত্র সত্যি করে স্টার বলা যেতে পারে। উত্তম কুমারের প্রথম দিনের দিকের ছবির কথা সত্যি কথা বলতে কি আমি জানি না, ছবির নামও আমাকে জিজ্ঞেস করলে বলতে পারবো না। তিনি খুব অল্প বয়সে, ইয়াং বয়সে নেমেছেন, তার অভিনয় একটা শখ ছিল। তিনি তখন খুব ভালো অভিনয় করতে পারতেন কিনা সেদিকে আমার সন্দেহ। যাই হোক, তার ছবি লোকে নেয়নি, সেসব ছবি লোকে ভুলে গেছে, কিন্তু উত্তম কুমারকে কষ্ট করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, স্ট্রাগল করতে হয়েছে। আমি যখন তার ছবি দেখি তখন তিনি কিছুটা নাম করে ফেলেছেন। সেই ছবিগুলো ছিল নির্মল দের করা ছবি, এবং 3টি ছবি আমার মনে হয় আমি দেখেছিলাম, বসু পরিবার, 74.5 আর চাপাডাঙ্গার বউ। 3টে দেখেই প্রথমে আমার এই যে মনে হয়েছিল যে এই পরিচালক বেশ চতুর, দক্ষ পরিচালক। এবং উত্তম কুমারকেও আমার ভালো লেগেছিল, তার একটা সাবলীলতা ছিল, তার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল।
যাকে বলে স্টার, রোম্যান্টিক স্টার, সেই পর্যায়ে উঠেছেন এবং তার যে অভিনয় ক্ষমতা আছে সেটা মোটামুটি আমি তার ছবি হিসেবে, যে ছবি ভালো না, খারাপ ছবি, যেখানে আমি বুঝতে পারছি যে পরিচালক তেমন সুবিধার কাজ জানেন না বা তেমন ভাবে দক্ষ নন, সেইখানে কিন্তু তার কাছ থেকে আমাকে স্বীকার করতেই হয়েছে, আমাকে বুঝতে হয়েছে, আমি বুঝতে পেরেছি যে এই ছেলেটির মধ্যে জিনিস আছে, যেখানে পরিচালক তাকে খুব একটা সাহায্য করছেন না বা সাহায্য করবার ক্ষমতা ছবির অন্য কোথাও তিনি প্রকাশ করছেন না, সেখানে আমাকে ধরে নিতেই হবে যে উত্তম কুমারের মধ্যে নিশ্চয়ই এটা তার অনেকখানি নিজের অবদান। সেখানে এটাও দেখেছি যে উত্তম ক্রমে ক্রমে তার কতগুলো অঙ্গভঙ্গি, ভাবভঙ্গি, চলন বলনে কতগুলো নিজের মতো জিনিস তৈরি করে নিয়েছে, নিজের একটা ইমেজ তৈরি করে নিয়েছে এবং সেটা খুব অত্যন্ত বুদ্ধি বিবেচনা করেছে। সে জানে যে কতগুলো জিনিস বললে, কতগুলো জিনিস পর্দায় দেখতে দর্শক পছন্দ করবে, দর্শক তারিফ করবে, এই জন্য সেই সমস্ত জিনিসটা অত্যন্ত হিসেবের সঙ্গে সে সেইভাবে নিয়েছে। কিন্তু উত্তমের কাজে সারা ছবিতেই উত্তম এমন একটাও দৃশ্য আমার মনে পড়ছে না, খুব সামান্য দু একটা দৃশ্য ছাড়া 2 ঘন্টা প্রায় ছবি, তার মধ্যে প্রতিটি দৃশ্যে উত্তম এবং নানান অবস্থায় তাকে দেখা হয়েছে এবং সেখানে একটি ত্রুটিও আমি খুঁজে পাইনি, একটি ত্রুটিও আমি কোনো জায়গায় কোনোখানে খুঁজে পাইনি। Yes, Sala. 180 engaged. ছবির রিপোর্ট কি? সবে তো সেকেন্ড উইক। তাতে বোঝা যায় না? মাসের শেষ ভায়া, লোকের ট্যাকে পয়সা নেই। আগে তো এসব কথা শুনতে হয়নি, এখন হচ্ছে কেন? আচ্ছা, ছবিটার ভিতর আছে কি বল, এক তুই ছাড়া? আমি তো আছি। Isn't that enough? দেখেছেন তো কি কনফিডেন্স, আমি তো আছি, ইজ নট দ্যাট এনাফ। আমার বাবারা বলে যে পাড়ায় বাবাদের ক্লাবের কোনো কিছু দরকার, কোনো কিছু উৎসব, সব ব্যাপারে উত্তমদা সবার আগে অগ্রণী ভূমিকা নিতেন। তার মধ্যে দেখেছি আমি তো আছি, তোরা চিন্তা করছিস কেন, এই ভাবটা সব সময় ছিল। তিনি অর্থ, সামর্থ্য, ইন্টেলেক্ট সব দিয়ে ছোট ছোট ভাইদের সাহায্য করতেন, যেন আগে আগে রাস্তা দেখিয়ে নিয়ে যেতেন। কি সুন্দর ক্লাব কালচার ছিল না? সমাজে যেন একটা বাঁধন ছিল। এই নয় যে শুধু বাড়ির দাদা বা বাড়ির বড়রা বাড়ির ছোটদের গাইড করছে, পাড়ায়ও যারা প্রতিষ্ঠিত, পাড়ায়ও যারা বয়োজ্যেষ্ঠ দাদা, তারাও গাইড করে নিয়ে যেত যাতে তাদের ছোট ভাইরা ঠিক পথে এগিয়ে যেতে পারে। আপনাদের কয়েকটা ঘটনা বলি এই ব্যাপারে। বাবাদের পাড়ার লুনার ক্লাবে শ্যামলী নাটক, তাই তো নাটক হবে, আগে বলেছি না ঘটনাটা। এইবার স্টেজ ডেকোরেশনের কি হবে? উত্তমদা বলেছিলেন, বাবা বলছেন, উত্তমদা বলেছিলেন তোরা চিন্তা করিস না, আমি দেখে নিচ্ছি। এমপি স্টুডিওর আর্ট ডাইরেক্টর সুধীর খাঁ মহাশয় পাড়ার লুনার ক্লাবের ফাংশনের স্টেজ সাজিয়ে দিয়েছিলেন শুধুমাত্র উত্তম কুমারের রিকোয়েস্টে। বাবা আরও বললেন যে উত্তমদাই এমপি স্টুডিও থেকে জিনিসপত্র, ডেকোরেশনের জিনিসপত্র আনাবার ব্যবস্থা করে দিয়েছিলেন, আর বাবা তরুণ কুমার, মানে বাবা যাকে বুড়োদা বলেন, আরও কয়েকজন মিলে গিয়ে উত্তম কুমার তার প্রথম গাড়ি হিন্দুস্তান 14 দিয়ে দিয়েছিলেন। বাবারা তাতে করে গিয়ে মিস্টার খানের সাথে বিটি রোডে এমপি স্টুডিওতে
কথা বলে এসেছিলেন। একটি রাতের শুটিং চলছিল ওখানেই, এমপি স্টুডিওতে। উত্তম কুমার, সুচিত্রা সেন দুজনেই ছিলেন। ওই যে বলছিলাম না, উত্তম কুমার অত ব্যস্ত শিল্পী হয়েও অর্থ, সামর্থ্য, ইন্টেলেক্ট দিয়ে তার পাড়ার ছোট ভাইদের আবদার মেটাতেন। এর পেছনে একটা কারণ যে তিনি সমাজকে মান্যতা দিতেন, ভুলে যাননি যে এই সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে। এই ছোট ছোট ছেলেগুলোকে যদি ঠিক দিশা দেওয়া যায় তাহলে সমাজ সুচারুভাবে চলবে। দেখুন তাহলে উত্তম কুমার কত বড় বুদ্ধিজীবী ছিলেন। আর পাড়ার এই ছোট ভাইদের সাথে উত্তম কুমার খুব সহজভাবে মিশতেন। বাবা বলছেন যেদিন নাটক মঞ্চস্থ হবে উত্তমদা একটা 555-এর প্যাকেট আমার হাতে দিয়ে বললেন যে তুই এটা রাখ। বাবা বলল, আমি তো খাই না সিগারেট। উত্তম কুমার বলেছিলেন, তুই খাস না বলেই তো তোর হাতে দিলাম, গেস্টদের দিবি বলে। টাকা তো জীবনে অনেক দেখেছো, অনেক ভোগ করেছো, বাকি জীবনটা টাকাকে ভালোবেসেই কাটিয়ে দেবে? ভালোবাসো না, মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, একটু স্যাক্রিফাইস করো না। মনে করো তোমার নিজের মাকে তোমার চোখের সামনে বিবস্ত্রা করে চাবুক মারা হচ্ছে। দেশ হলো মা, মাতৃ। অ্যাক্টিংটা দেখলেন? একেই বলে উত্তরণ। ফ্লপ মাস্টার টু সুপারস্টার। বইটার নামটা বলছি না, আপনারা সবাই জানেন বইটার নাম। আর মহানায়ক উত্তম কুমারের জীবন দেখে মনে হয় ওই যে মহারাজ বললেন না, কেউ কিছু করে দিতে পারে না, নিজেকেই চেষ্টা করতে হয়। গীতার চ্যাপ্টার 6-এর ভার্স 5টা পড়বেন, তাতেও একই কথা লেখা আছে, নিজেকেই করতে হয়।